বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা সংবিধানের সংস্কারই শুধু করতে চায় না, রাষ্ট্র কাঠামোর যেই উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। এই বিষয়টা আমাদের কাছে খুবই আশা হত করেছে আমাদেরকে, এবং আমরা বিরোধী দলের পক্ষ থেকে সেই বিষয়গুলোতে আমাদের নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি। নতুন করে হয়তো সেই গণভোটের অধ্যাদেশটিকে এই সংসদে পাশ করানোর আর প্রয়োজনীয়তা নাই, এই ধরনের যুক্তি তাদের পক্ষ থেকে থাকতে পারে। আজকে মহান জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই 133টি অধ্যাদেশের বিষয়ে আজকে মহান জাতীয় সংসদে রিপোর্ট উত্থাপিত হয়েছে। সেই রিপোর্টে আমরা খেয়াল করে দেখছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ যেগুলোকে ল্যাপস করার, বাতিল করার একটা প্রস্তাবনা সরকার দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের বিষয়ক যে অধ্যাদেশ, তারপরে পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ, এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যাদেশ যেগুলো জনজীবনের সাথে এবং রাষ্ট্র কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, সে অধ্যাদেশগুলোকে বাতিল করার বা সময় মতো এখানে উপস্থাপন না করার প্রস্তাবনা সরকার দলের তরফ থেকে করা হয়েছে। আমরা একটা বিষয়ে খুবই অবাক হই যে গুম যে বিষয়টি বাংলাদেশে খুবই ভয়ঙ্করভাবে জনজীবনে একটা বিপর্যয় ডেকে নিয়ে এসেছিল, মানবতা বিরোধী একটা অপরাধ সেই গুমকে প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয়েছিল, সে সময়টাতে আমরা সকলে এটাকে স্বাগত জানিয়েছিলাম। কারণ আমাদের অভিজ্ঞতা এটাই যে আজকে যারা সংসদে আমরা আছি, সরকারি দল এবং বিরোধী দল, আমাদের সকলেরই অনেকেই যারা সহকর্মী ছিলেন, যারা সহযোদ্ধা ছিলেন, তাদেরকে এই গুমের শিকার হতে হয়েছিল। এই বাংলাদেশে হাজারের উপরে মানুষকে গুম করা হয়েছে। এখনও অনেকেই আছেন যারা গুম হয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেন নাই। সেই সব সদস্যরা তারা যে অবর্ণনীয় কষ্ট তারা ভোগ করেছেন, তাদের পরিবারগুলো সে কষ্ট ভোগ করেছে, সেটাকে কিভাবে প্রতিবিধান করা যায় তার কথাগুলো এই গুম বিষয়ক যে অধ্যাদেশ সেখানে সে কথাগুলো আছে। সেটা একটা প্রতিরোধ এবং প্রতিবিধানের বিধানগুলো সেখানে সন্নিবেশিত করা হয়েছে। কিন্তু আজকে বিএনপি সরকার সেই অধ্যাদেশটিকে বাতিল করার, ল্যাপস করার এবং সেটাকে গ্রহণ না করার যে প্রস্তাবনা দিয়েছে, সে ব্যাপারটা আমাদেরকে মর্মাহত করেছে। সুপ্রিম কোর্টের যে সচিবালয় আলাদা হওয়ার কথা, সেই সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়টা আপনারা সকলে জানেন যে আমাদের যে অধস্তন আদালত আছে, আমরা সবসময় বলে আসছি যে আদালত স্বাধীন হবে, কিন্তু আমাদের আদালতগুলো আসলে পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারে নাই। কারণ অধস্তন আদালতের যারা বিচারকেরা আছেন তাদের বদলি, প্রমোশন থেকে শুরু করে নিয়ে সব কিছুই এটা আসলে ঘুরে ফিরে নির্বাহী বিভাগের হাতেই, সরাসরি আইন মন্ত্রণালয় এবং আসলে সরকারের একটা কবজার মধ্যেই ছিল। তো সেই বিষয়টাতে কিছুটা হলেও একটা স্বাধীনতা আসতো যদি সুপ্রিম কোর্টের একটা আলাদা সচিবালয় থাকতে পারে সেই জায়গাটাতে। কিন্তু এই সুপ্রিম কোর্টের সচিবালয় বিষয়েও যে অধ্যাদেশ, সেটাকেও বাতিল করার বা এটাকে সময় মতো এখানে উত্থাপন না করার একটা প্রস্তাবনা এখানে এসেছে, সেটা আমাদের কাছে একটা আশ্চর্যজনক বিষয় বলে মনে হয়। এছাড়া বিচারপতি কারা হবেন সেই বিষয়টা নিয়েও প্রস্তাবনা আছে যে সেটাকে উত্থাপন করা হবে না। দুর্নীতি দমন কমিশন, পুলিশের বিষয়ে, মানবাধিকার কমিশনের বিষয়ে, যেগুলো আসলে খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়, সেই মৌলিক সংস্কারের মতো যে জায়গাগুলো আছে আর কি, সেই সংস্কার প্রস্তাবনাগুলো যে অধ্যাদেশগুলোতে ছিল সেখানে এখানে প্রেজেন্ট করা হবে না। তাতে করে আমাদের কাছে মনে হচ্ছে এই যে বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা সংবিধানের সংস্কারই শুধু করতে চায় না, রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। এই বিষয়টা আমাদের কাছে খুবই আশা হত করেছে আমাদেরকে, এবং আমরা বিরোধী দলের পক্ষ থেকে সেই বিষয়গুলোতে আমাদের নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি। আমরা এই বিষয়গুলোতে এখনও যেহেতু পুরোপুরি সিদ্ধান্ত গৃহীত হয় নাই, শুধুমাত্র রিপোর্ট এখানে উপস্থাপিত হয়েছে এবং সময় খুবই অল্প, আগামী 9 তারিখের মধ্যেই এই অধ্যাদেশগুলোর ব্যাপারে একটা সুরাহায় আসতে হবে। আমরা সরকারি দলের কাছে আহ্বান জানাবো, গুম, বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয়, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, পুলিশ
এবং অন্যান্য যত জনগুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই বিষয়ে যে অধ্যাদেশগুলো আছে সেই অধ্যাদেশগুলোকে যেন এবারের সংসদ উত্থাপন করা হয় এবং সেগুলোকে গ্রহণ করা হয়। আর একটা বিষয় একটু বলা দরকার যে গণভোটের জন্য যে অধ্যাদেশ হয়েছিল সে অধ্যাদেশটিও কিন্তু এবারের যে সংসদ সেখানে সরকারি দল উত্থাপন করবে না বলবে তারা প্রস্তাব দিয়েছেন। তাদের পক্ষ থেকে এক ধরনের যুক্তি এটা থাকতেই পারে যে গণভোটের যে আইনটা ছিল সে আইনের সিদ্ধান্ত অনুযায়ী 12ই ফেব্রুয়ারিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে, নতুন করে হয়তো সেই গণভোটের অধ্যাদেশটিকে এই সংসদে পাশ করানোর আর প্রয়োজনীয়তা নাই, এই ধরনের যুক্তি তাদের পক্ষ থেকে থাকতে পারে। কিন্তু এই যুক্তিতে তাদের এক ধরনের অসৎ উদ্দেশ্য আমরা খেয়াল করি। কারণ একই তো এই সংসদের এই দিনের কার্যক্রমগুলোতে আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি যে সংস্কার সম্পন্ন করার জন্য যে 5টি ধাপ রয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ, অধ্যাদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার যে পরিষদ, এই 5টা ধাপের মাঝে বিএনপি এবং তাদের যারা নেতাকর্মীরা আছেন তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অধ্যাদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ, এই 4টা ধাপ এবং এই 4টা শব্দ তারা উচ্চারণই করতে চান না। তারা শুধুমাত্র জুলাই সনদের কথা বলেন এবং সেই জুলাই সনদ হচ্ছে জুলাই সনদ উইথ নোট অফ ডিসেন্ট। তারা যে 5টা ধাপ অতিক্রম করে আমরা এসেছি একেবারে গোড়ার জায়গায় তারা ফিরে যেতে চান, যাতে করে তারা আসলে সংস্কারগুলো না করতে হয় তাদেরকে, এবং তারা বাংলাদেশের যে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যে অগণতান্ত্রিক ব্যাপারগুলো আছে সেগুলোর সুবিধা নিয়ে তারা একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশটাকে তারা পরিচালনা করতে পারেন, সে ধরনের একটা অসৎ উদ্দেশ্য আমরা তাদের মধ্যে খেয়াল করে দেখেছি। এই কারণে আমরা সরকার দলের কাছে আহ্বান জানাবো, গণভোট এবং এই সংস্কারের জন্য যে গণভোট সেটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। সেই ঘটনাটিকে আমরা সম্মান জানিয়ে হলেও গণভোট যে অধ্যাদেশ সেটাকে সংসদে উত্থাপন করা হোক এবং সকলের সম্মতির ভিত্তিতে গণভোট অধ্যাদেশটিকে সংসদে উত্থাপন করে সেটাকে গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে রায় সে রায়ের প্রতি একটা সম্মান প্রদর্শন করার জন্য আমরা সরকারি দলের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসলে যে আইনগুলোর কথা এখানে বলা হচ্ছে সেগুলো যদি সংসদে বিদ্যমান যে কাঠামো সেই কাঠামোতে যদি সংসদ উত্থাপন করা হয় এবং আমাদের সংবিধানে 70 অনুচ্ছেদের একটা বাধ্যবাধকতার জায়গা রয়েছে, সেই 70 অনুচ্ছেদ অনুযায়ী সরকারি দল বা বিরোধী দল যে দল যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই দলের সকল সদস্যদেরকে সেই সিদ্ধান্তই কমপ্লাই করতে হবে, সেই সিদ্ধান্তের পক্ষেই তাদেরকে থাকতে হবে। সে অনুযায়ী দেখা যাচ্ছে যে সরকারি দল তারা যদি আসলে এই প্রস্তাবগুলো উত্থাপন করে বাতিল করার জন্য, সেক্ষেত্রে সরকারি দলের যত সদস্যরাই আছেন তারা সকলে সরকারি দলের সিদ্ধান্তটাই কমপ্লাই করবেন এবং সংসদে আসলে আমরা বিরোধী দল আমরা কথা বলতে পারবো, আমরা আমাদের নোট অফ ডিসেন্ট উপস্থাপন করতে পারবো, কিন্তু কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করার শুধুমাত্র সুযোগটা সরকারি দলের হাতে রয়েছে। এই কারণে আমরা সরকারি দলের কাছে এই অনুরোধটা করছি। এবং এই জায়গায় একটা প্রসঙ্গত বিষয় বলে রাখা প্রয়োজন, আমাদের এই 70 অনুচ্ছেদের যে বাধ্যবাধকতা এবং এই যে সংসদ সদস্যদের হাত পা বেঁধে দেওয়া দলের কাছে, এই বিষয়টিতে আমরা একটা বড় ধরনের পরিবর্তন চাই। সে কারণেই আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে আলোচনা করে বলেছিলাম যে অর্থ বিল এবং আস্থা ভোট এই দুইটি বিষয়ের ব্যতিরেকে বাকি সবগুলো বিষয়ে যেন সংসদ সদস্যরা স্বাধীন থাকে, তাদের মতো করে তাদের মতামতগুলো তারা দিতে পারেন। আজকে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হতো, সেই সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা বলে আজকে কিন্তু আমরা সংবিধান সংস্কার করে ফেলতাম এবং সেখানে এই 70 অনুচ্ছেদের যে বাধ্যবাধকতা সেটাও থাকতো না। এবং আমাদের যারা সংসদ সদস্যরা আছেন, বিএনপির সংসদ সদস্য, অনেক সংসদ সদস্য এখানে আছেন, ইলিয়াস আলীর স্ত্রী এখানে আছেন আমাদের সংসদ সদস্য হিসাবে, অন্তত তিনি তো চান যে গুম বিষয়ক যে অধ্যাদেশটি হয়েছে সেই অধ্যাদেশটি এই সংসদে গ্রহণ করা হোক। কিন্তু তার মতো যারা ব্যক্তিরা এখানে আছেন তারা কিন্তু সরকারি দলে থাকার কারণে তারা কিন্তু আর তাদের স্পেসটা পাবেন না, তারা কিন্তু তাদের স্পেসটা পেতেন। সেক্ষেত্রে আমরা সরকারি দলের কাছে এটা আসলে বিনীতভাবে আমরা অনুরোধ জানাবো জনগণের তরফ থেকে, এবং জনগণকে সাথে নিয়ে আমাদের যে বক্তব্য বিবৃতি কর্মসূচি সেগুলো আমরা সামনের দিনে পালন করব। আপনারা দেখবেন যে 4টা ক্যাটাগরি করা হয়েছে। 4টা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরিতে বলা হচ্ছে যে এখানে 16টা অধ্যাদেশ আছে, যার মাঝে মানবাধিকার কমিশন, গুম বিষয়ক যে অধ্যাদেশ, পুলিশের অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ এবং সচিবালয়ের যে অধ্যাদেশ, সেগুলোই 16টা অধ্যাদেশের মধ্যে রয়েছে। বলা হয়েছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে ভবিষ্যতে সেগুলোকে আবার উত্থাপনের কথা এখানে বলা হয়েছে। এখানে আসলে সুকৌশলে একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।
কারণটা হলো যে এই যে নির্দিষ্ট সময়কাল রয়েছে যে 1 মাসের মধ্যে এটাকে গ্রহণ করতে হবে, সেই সময়কালটা যদি অতিবাহিত হয়ে যায় তাহলে সরকারের উপরে আর কোনো বাধ্যবাধকতার জায়গা থাকবে না, এবং সেই সময়টাতে তারা গাফিলতি করবে, ঢিলেমি করবে, তারা এই জিনিসগুলো ভুলে যাবে এবং আদতে এই জিনিসগুলো ভবিষ্যতে তারা সংসদে উত্থাপনই করতে চায় না। তারা যদি এই বিষয়গুলোকে সংসদে এখন স্থাপন করে, যদি কোনো সংশোধনীর প্রয়োজন হয় ভবিষ্যতে সেই সংশোধনীগুলোর জন্য তারা আবার প্রস্তাব নিয়ে আসতে পারে, কিন্তু এখন অ্যাজ ইট যেভাবে এটা আছে সেই অধ্যাদেশগুলো সেভাবেই যেন সংসদ উত্থাপিত হয়, গৃহীত হয়। তারপরে কোনো বিষয় যদি থাকে সংসদ তো ওপেন আছে, ভবিষ্যতে সেগুলো সংশোধন করা যাবে সংসদের মধ্যে, কিন্তু সংসদের বাইরে এটাকে আর ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ। সরকার অধ্যাদেশ